নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের শেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের দিনের জন্য শেষ অবভিয়াসলি। আজকে দুটো অনুষ্ঠান করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু দেখলাম যে বুধেরও কিছুদিন বাদে ট্রানজিট আছে এবং খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট, শুক্রের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা ট্রানজিট হতে চলেছে সেটা বুধের আগামী প্রায় 2 মাস ধরে ঘটতে থাকবে। সেই ট্রানজিটের ফার্স্ট ফেজটা নিয়ে আলোচনাটা আজকে সেরে রাখতে চাইছি। সেই জন্য তৃতীয় অনুষ্ঠানও আজকে করে রাখছি। আশা করছি আজকে অথবা আগামীকাল এটা আপনাদের জন্য আপলোড করে দেওয়া হবে। এই আলোচনা শুরুর প্রাককালে দুটো জিনিস নিয়ে কথা বলে রাখতে চাই। আপনাদের বহুবার বলেছি, নতুন কোনো নক্ষত্র যদি কখনো আসে আলোচনার সাথে, সেই নক্ষত্র নিয়েও কিছুটা বলে দেব এবং তার সাথে সেই ঘরের গোচর এবং সার্বিক এফেক্ট নিয়েও বলে দেওয়ার একটা চেষ্টা করব আপনাদের। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধ আগামী 10 তারিখ যে ধনুরাশিতে স্যাজিটেরাসে গোচর করতে চলেছে পরবর্তী 20 দিনের জন্য প্রায়। তার প্রথম যে নক্ষত্র সে ফেস করবে সেটা হচ্ছে মূলা নক্ষত্র বা মূল নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্রের একটি মাত্র চরণ। এইটা নিয়ে টোটাল ধনুরাশিটা তৈরি হয়েছে। ধনুরাশির নবাংশ নতুন করে শুরু হয়, বৃশ্চিকে শেষ হয় সেকেন্ড পার্টটা, সেকেন্ড কোয়ার্টারের লাস্ট পার্ট শেষ হয় জ্যেষ্ঠা নক্ষত্রের শেষ চরণে। তারপরে ধনু থেকে পুনরায় শুরু হয় মেষ রাশি থেকে। তো মেষ থেকে ধনুর শেষ ভাগ পর্যন্ত চলে হচ্ছে ধনুরাশির নবাংশ। তো মূল নক্ষত্র নিয়ে বা মূলা নক্ষত্র নিয়ে আলোচনায়, মূলা নক্ষত্রের যে 4টে চরণ নবাংশগত আছে, সেই 4টে চরণ মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই 4টে নবাংশ নিয়ে মূল নক্ষত্র তৈরি হয়েছে। এই নক্ষত্র নিয়ে প্রথম আলোচনা করে নেব, তারপরে বুধ এই ঘরে থাকলে কি ইম্প্যাক্ট দেয় বা দিতে চলেছে সেটা বলবো, কিছু স্পেসিফিক লগ্ন ওয়াইজও বলবো। আলোচনা শুরুর প্রাককালে আপনাদের যেরকম বলি আজও বলে রাখছি, সেটা হচ্ছে দয়া করে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইবও করতে পারেন, বাট শেয়ার অবশ্যই করবেন। যাই হোক, মূলা নক্ষত্র অ্যাকচুয়ালি আপনাদের অনেকবার বলেছি আমি যে মূলা নক্ষত্র যে কোনো নক্ষত্র, কিন্তু আমরা একটা নক্ষত্র হিসাবে বলি, নর্মালি এটা একটা কনস্টিলিয়েশন হয়। কখনো কখনো একটি নক্ষত্র থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একের বেশি নক্ষত্র থাকে। তো মূলা বা মূল নক্ষত্র 11টা নক্ষত্র নিয়ে তৈরি হয়। ইটস এ 11 স্টার কনস্টিলিয়েশন। এই দীর্ঘ 11টা নক্ষত্র অনেকটা গুচ্ছাকারে মূলের মতন তৈরি হয়। দেখবেন যে কোনো বৃক্ষের যদি নিচের দিকের অংশ দেখেন, একটি প্রধান মূল থাকে এবং তার সাথে অনেকগুলো ব্রাঞ্চেস থাকে, এবং ব্রাঞ্চেসগুলো শেষের দিকে এসে একেবারে গুচ্ছ মূলে পরিণত হয় এবং তারপরে সেটা মাটির সাথে মিশে থাকে এবং খাদ্য সংগ্রহ করে। তো মূলা বা মূল নক্ষত্রের মুনি ঋষিরা এই সিম্বলকে দিয়ে বুঝিয়েছেন। কেন বুঝিয়েছেন তার প্রেক্ষিতটা পরে আসছি আর কি। অনেকে বলে যে এটা একটা লেজের মতো আকৃতি বিশিষ্ট, কিন্তু লেজের সাথে ঠিক এর সম্পর্ক নেই। কিছু কিছু পণ্ডিতদের মধ্যে এই নিয়ে বিভেদ আছে। অ্যাকচুয়ালি নাম দেখেই বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি মূল, রুট, সেখান থেকে এই নক্ষত্রের নামকরণ এসছে। এই নক্ষত্রের যে বিস্তার আছে সেটা হচ্ছে 240 ডিগ্রি থেকে 253 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার, অর্থাৎ ধনুরাশির 1 সেকেন্ড থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার আছে। এবং এই নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে সবসময় শুরু হয়। কেন হয় অনেকবার আলোচনায় বলেছি এখানে। কেতুর নক্ষত্রে দিয়ে এই নবাংশের প্রথম অংশ শুরু হচ্ছে এবং ঠিক 9 নম্বর নক্ষত্র বুধের রেবতী নক্ষত্রে গিয়ে শেষ হবে। এইভাবেই হয়, 1 থেকে 9, তারপরে 10 থেকে 18, তারপরে 19 থেকে 27, এইভাবেই 9টা করে নক্ষত্রের বিস্তার থাকে। তো মূলা নক্ষত্রের যে প্রকৃতি হচ্ছে সেটা হচ্ছে অসুর প্রকৃতির, ডেমন। এই নক্ষত্রকে বহু পণ্ডিত কিন্তু নেগেটিভ নক্ষত্র বলেছে, যদিও আমি সে ব্যাপারে কিছু বলবো না। আপনারা আমার আলোচনা থেকে নেগেটিভ বা পজিটিভ সেটা আপনাদের মতো কনক্লুশন ড্র করে নেবেন। এই নক্ষত্রের মধ্যে অসুর প্রবৃত্তি আছে এবং নৈরুত্যী দেব বা দেবী
এর সাথে যুক্ত আছে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে ডেমি গডেস, হ্যাঁ, সমস্ত। তো ডেমি গডেস যদি কোনো নক্ষত্রের সাথে যুক্ত থাকে এবং কিছুটা নেগেটিভ, যারা বিভিন্ন ধরুন নেগেটিভ কাজকর্ম, আমি তন্ত্র মন্ত্রকে কোনো সময় নেগেটিভ অর্থে দেখি না, ইট ইজ অলওয়েজ পজিটিভ সাইড, কিন্তু অনেক সময় শোনা যায় বিভিন্নভাবে যে নেগেটিভ অর্থ ব্যবহার করা হয়, আমার কোনো ধারণা নেই, সেই হিসাবে বলছি এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা। এর হচ্ছে গডেস, এই গডেসের মানে হচ্ছে, এর যে মিনিং, ডিকশনারি মিনিং, তার মানে হচ্ছে ডিকে, কমিয়ে দেওয়া, এর মানে হচ্ছে ডেথ, এর মানে হচ্ছে ডিসরাপশন, এর মানে হচ্ছে ক্ষতি। অ্যাকচুয়ালি এই দেবী যাকে রিপ্রেজেন্ট করছে, ভগবান গডদের দিয়েছে, গডরা ডেমিগডসদের পাওয়ার দিয়েছে, অর্থাৎ ডেলিগেশন অফ পাওয়ার ভগবান বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করেছে। তো এই ডেমিগডস যে পাওয়ার, যেই অংশটাকে দেখে, সেই অংশটা সোললি এই পার্টটাকে তিনি দেখেন। তো সেটার সাথে এই নক্ষত্র যুক্ত আছে। তাহলে বুঝতেই পারছেন নেগেটিভ কেন কিছু পণ্ডিত বলেছেন, একেবারে ভুল বলেননি পুরো জায়গাটায়। তো যাই হোক, এবার এই নক্ষত্রের যে বেসিক নেচার আছে সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে অত্যন্ত বেশি ঔৎসুক্য এর মধ্যে থাকে, খুব কোনো জিনিস জানার ব্যাপারে উৎসুক থাকে। এর মনে করুন অ্যানসেস্ট্রাল ট্রেডিশন, এর যে একদম কোথা থেকে উঠে এসছে সেই জায়গাগুলোকে এ ডিসকভার করবার সবসময় চেষ্টা করে। শুধু নিজের নয়, পার্শ্ববর্তী যারা আছে তাদের ক্ষেত্রেও ডিসকভার করার চেষ্টা করে। এটা হচ্ছে নেগেটিভ। এবং অসম্ভব ফল্ট ফাইন্ডার, অন্যের দোষ ধরে বেড়ানো এই নক্ষত্রের একটা বেসিক কাজ। প্রচণ্ড অ্যারোগেন্স আছে, হটি প্রাউডিনেস আছে, বুঝতেই পাচ্ছেন তিনটে জলের সিম্বলকে এ ক্যারি করছে, এর নবাংশ তিনটে, মানে দ্বিতীয় নবাংশ থেকেই। তো সেই হিসাবে একে খুব পজিটিভ অর্থে বহন করা যাচ্ছে না আর কি এই পজিশনে। এত বেশি জল যদি একটা নক্ষত্রের মধ্যে চলে আসে, জল মানেই তার গতি সবসময় নিচের দিকে থাকবে, সুতরাং সে কিছু ডিসেন্ট কাজকর্ম কিন্তু করবে। তো এই নক্ষত্রের মধ্যে প্রচণ্ড পরিমাণে অন্যের জিনিসের প্রতি জানার কৌতূহল এবং নিজের সম্পর্কেও জানার কৌতূহল এর মধ্যে থাকে, এবং রিসার্চ রিলেটেড কাজ বিভিন্ন, বা ধরুন বিভিন্ন ডিটেকটিভরা যেরকম কাজ করেন কোনো জিনিস ডিটেকশন করার জন্য, সেই ধরনের কাজকর্মের সাথে কিন্তু এই নক্ষত্রের একটা খুব রিজেম্বলেন্স আছে, খুব বেশি আছে আর কি। কামনা এবং বাসনা প্রচণ্ডভাবে যুক্ত এই নক্ষত্রের একটা প্রধান কারকতা হচ্ছে অত্যন্ত ইরেসপন্সিবল। অসুর কিরকম হয়, ইরেসপন্সিবল, সে ক্ষতি করে দেয়, বড় রকম হোমিসাইড করে দিতে পারে, বড় রকম মানুষের ক্ষয়ক্ষতি করে দিতে পারে, যত রকম তামসিক প্রবৃত্তি এর মধ্যে থাকে। অসুর মানে তামসিক প্রবৃত্তি। তো সেই তামসিক প্রবৃত্তি এই নক্ষত্রের মধ্যে বেশি আছে। তামসিক প্রবৃত্তি গুণযুক্ত মানুষের একটা প্রধান গুণ হচ্ছে সে কোনো কাজ করে তার দায় নেয় না। এটা শুধু তামসিক প্রবৃত্তিযুক্ত মানুষ নয়, দুর্বল মানুষেরও লক্ষণ, সে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। এই নক্ষত্র কিন্তু অত্যন্ত সচেতনভাবে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেবে, অর্থাৎ যতটা ক্রেডিট সে নিতে পারে সেটা সে নেবে, যেই অংশটা তার রেট্রিবিউশনের অংশ সেই অংশটার সে ক্রেডিট নেবে না, মানে নেগেটিভ ক্রেডিট সে নেবে না, সে ওটাকে অন্যের ঘাড়ে খুব কৌশলে চাপিয়ে দেবে। খুব কৌশলী হয়, স্ট্র্যাটেজিক হয়, মিথ্যা বলার প্রবণতা থাকে এদের মধ্যে। এবং একটা পজিটিভ জিনিস আছে এই নক্ষত্রের মধ্যে, কিন্তু অন্যকে হিল করার প্রবণতা আছে, অর্থাৎ অন্যকে অ্যাডভাইস দিতে খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি অ্যাডভাইস দেওয়ার মধ্যে কিছুটা খোঁজ খবর নেওয়ার মানসিকতাও পূর্ণ হয়, কিন্তু অ্যাডভাইসটা এরা ভুল দেয় না। অ্যাডভাইসটা এরা ভুল দেয় না, তার কারণ হচ্ছে পরমাত্মার, অ্যাকচুয়ালি ব্রহ্মদেব এর সাথে যুক্ত রয়েছেন, ভগবান ব্রহ্মা এর সাথে যুক্ত রয়েছেন পরমাত্মার অংশরূপে। তো এর মধ্যে একটা ক্রিয়েটিভিটির অংশ আছে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা বহু ক্ষেত্রে নিজে যখন অ্যাপ্লাই করতে যায় সেটাকে কিন্তু নেগেটিভলি অ্যাপ্লাই করে ফেলে। অন্যকে যদি জ্ঞানটা সে ভালো দেয়ও, কেউ যদি তাকে বলে সে সেই জ্ঞানটা সে নিজের ক্ষেত্রে প্রয়োগ করুক, সেটা কিন্তু সে করবে না নিজের ক্ষেত্রে প্রয়োগ। অন্যের ক্ষেত্রে সে অ্যাডভাইস দিতে পারে, বা কোনো তথ্য সংগ্রহের ক্ষেত্রে সেটা কাজে লাগাতে পারে।
যে কোনো জিনিসকে এক্সাগারেট করে বলা, কোনো জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলা, এর মধ্যে একটা প্রবৃত্তি রয়েছে। এর যে মৌল, যা এই নক্ষত্রের সাথে যুক্ত এলিমেন্ট, সেটা হচ্ছে এয়ার। এয়ারের কাজ হচ্ছে বাবলিং করা, যে কোনো জায়গায় ছড়িয়ে পড়া খুব দ্রুত। তো এর মধ্যে যে কোনো জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে বলার একটা প্রবণতা আছে, এবং অত্যন্ত সেলফিশনেস কিন্তু এর মধ্যে আছে। কিন্তু সেই স্বার্থপরতাটাকে আপনি হট করে ধরতে পারবেন না, খুব কৌশলে সে চাপা দেওয়ার চেষ্টা করবে, খুব কৌশলে, এবং কিছু ক্ষেত্রে সে সফলও হবে। আচ্ছা, যে অংশটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে দেবাড়ি গণ অ্যাকচুয়ালি এর, এবং যে বর্ণ এর সাথে যুক্ত রয়েছে সেটা হচ্ছে বুচের, কসাই, পরিষ্কার ব্যাপার। এবার বুঝুন, কোনো একজন ক্যারেক্টার সে যদি অত্যন্ত অন্যের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার ব্যাপারে খুব বেশি, বিনা কারণে, যেটা তার প্রফেশনের সাথেও যুক্ত নয়, খোঁজ খবর নেওয়ার ব্যাপারে খুব উদ্গ্রীব হয়, স্পেশালি তার হিডেন কিছু খবর নেওয়ার ব্যাপারে খুব খুব ঔৎসুক্য তার মধ্যে থাকে, এবং তার ইনটিউশন তার মধ্যে থাকে, এবং তার সাথে তার মধ্যে কসাইয়ের একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ যে কোনো জিনিসকে সে কাট করে দিতে পারে, অ্যাম্পিউটেট করে দিতে পারে সেকেন্ডের মধ্যে। আমি এই নক্ষত্রের বহু জাতক জাতিকার ক্ষেত্রে, স্পেশালি বড় প্ল্যানেট থাকার সময় আমি দেখেছি যে এরা কিন্তু সম্পর্কের খুব সহজে কাট করে দিতে পারে, বা খুব কৃত্রিম একটা সম্পর্ক রেখে সবার সাথে চলতে পারে। আমি 1988-এর মোটামুটি এপ্রিলের পরের থেকে প্রায় 1989-এর শুরুর দিক পর্যন্ত স্যাটার্ন যখন এখানে অবস্থান করেছে, আমি বহু মানুষের ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একেবারেই কোনো লাগাম নেই, অর্থাৎ যখন ভালো আছে তখন খুব ভালো আছে, কিন্তু যখন মানুষকে বলছে তারা এত কর্কশ কথা বলে ফেলে, সবসময় যে সত্যি বলছে তাও নয়, কিন্তু নিজের কথাটাকে জাস্টিফাই করার জন্য তারা এত বেশি অ্যারোগেন্ট হয়ে যায় যে বহু মানুষই তাদের সান্নিধ্য পছন্দ করেন না, বা তাদেরকে অ্যাভয়েড করেন অ্যাকচুয়ালি। মানে কথাবার্তা খুব নিম্ন স্তরে নেমে যায় আর কি। বা জুপিটারও যখন এখান দিয়ে পাস করেছে, মনে করুন 1984-এ, বা তার 12 বছর পরে 1996-এ, বা তার 12 বছর পরে 2008-এর শেষের দিকে 2009-এ, আমি বহু মানুষকে দেখেছি। 9-এর ক্ষেত্রে তাদের তো বয়স ছোট, কিন্তু আমি সেরকমও কিছু হরোস্কোপে দেখেছি এদের মধ্যে কিন্তু বিশেষ করে জিহ্বার ওপরে কিন্তু কোনো কন্ট্রোল নেই, এবং মানুষকে খুব ডিফামেট করে কথা বলা, এবং তার গ্রোথটা দেখেই বোঝা যায় পরবর্তীকালে কিন্তু এই ডিফামেশনটা বেড়ে যায়। এরা অত্যন্ত অত্যন্ত সেলফিশ, নিজের জায়গার ব্যতি রেখে অন্য কিচ্ছু চিন্তা করতে চায় না, কিন্তু সেটাকে খুব কৌশলে একটা আবরণ দিয়ে রাখে যে আমি খুব উদার, আমি খুব প্রত্যেকের জন্য চিন্তা করছি, আমি খুব মহান, নিজের মনে ভাবতে থাকে সে সেটাকে, এবং নিজের মানে মহানত্বটাকে প্রমাণ করবার জন্য সে কিন্তু যার পর নাই সচেষ্ট থাকে। তো এটা এর মধ্যে একটা অদ্ভুত কৌশল আছে, খুব খুব স্ট্র্যাটেজিক, খুব ডিপ্লোম্যাটিক নক্ষত্র আছে। নর্মালি কিন্তু এরা রাগে না, খুব কৌশলেও এরা অনেক কাজ বার করে নিতে পারে, এবং মিথ্যার একটা আবরণ, মানে আবরণ দিয়ে এরা খুব সহজে অনেক লোককে বোকা বানিয়ে দিতে পারে, বোঝা যায় না। নর্মালি যারা বিভিন্ন রকম আজকালকার দিনে আমি দেখেছি বেশ কিছু হরোস্কোপের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট সেল করতে হবে, বিভিন্ন সেল ডিপার্টমেন্টের লোক রয়েছেন। হ্যাঁ, এবার প্রোডাক্টটা কী বা কীরকম সেটা তো যিনি সেল করছেন তিনি জানেন না, সেটা গুডসও হতে পারে, সার্ভিসও হতে পারে, যেরকমই হোক না, কিন্তু তিনি সেটাকে যে বিক্রি করছে, মার্কেটিং করছে, তার মধ্যে কিন্তু এই নক্ষত্রের গুণ থাকলে খুব বেটার হয়। তো তিনি তার ক্ষেত্রে অনেকটা বেটার জায়গায় করতে পারবেন। যে চারটে যে নবাংশ আমি বললাম, অর্থাৎ 3°20' করে চারটে নবাংশ, 13°20' পর্যন্ত, এই চারটে নবাংশ মেষ থেকে কর্কট পর্যন্ত, এদের প্রত্যেকের একটা করে উচ্চারণ আছে, একটা করে হিমস আছে। সেই উচ্চারণগুলো হচ্ছে যথাক্রমে ওয়ে, হে নয় কিন্তু ওয়ে, ওয়ে। বৃষর ক্ষেত্রে সেটা হচ্ছে ভো, ভ এবং হয়ের মধ্যবর্তী উচ্চারণ ভো।
3 নম্বর, মিথুনের ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে ওয়া, বা নয় ওয়া। এবং কর্কটের ক্ষেত্রে হচ্ছে উই, অর্থাৎ হে, হো, ওয়া, উই। এই চারটে হচ্ছে এর 4টে নবাংশের উচ্চারণ। এর বীজ মন্ত্র যেটা হচ্ছে, খুব মন দিয়ে মানে যাদের আছে নক্ষত্র তারা পাঠ করতে পারেন প্রত্যেক দিন 108 বার করে, তাতে অনেকটা হিল হয়। সেটা হচ্ছে ওম নম বা ওম ফম, এই দুটো হচ্ছে বীজ মন্ত্র। দ্বিতীয়টা কিন্তু অবশ্যই সেকেন্ডারি। ওম নম যেটা আছে সেটা প্রাইমারি বীজ মন্ত্র। যাদের এই নক্ষত্রে জন্ম বা বড় প্ল্যানেটস আছে তারা কিন্তু সাবসিডিয়ারি হিসাবে এই নক্ষত্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এই নক্ষত্র খুব ইম্পর্টেন্স চায়। ইম্পর্টেন্সটা না পেলেই সে কিন্তু সেই জায়গাটাকে কাট অফ করে দেয়। অনেক সময় কৌশলে কাট অফ করে, যেটা বুচারের ক্ষেত্রে বললাম, এবং কৌশলে কাট অফ করে, অথবা অনেক সময় খুব চিৎকার চেঁচামেচি করে একটা অদ্ভুত রকমের পরিস্থিতি তৈরি করে তারা কাট অফ করে। এবং এরা খুব মনে মনে এদের মধ্যে খুব জেলাস থাকে বা এদের মধ্যে এনমিটি থাকে, কিন্তু এরা অ্যাকচুয়ালি নিজেকেও অনেক সময় নিজে বোঝে না যে কোন ধরনের নেগেটিভ গুণাবলী এদের মধ্যে রয়েছে। নর্মালি এদের যে সঙ্গী সাথী হন যারা, তারাও যে সবসময় এদের খুব হিল করতে পারে তা নয়। দু একজন যদি বুঝতেও পারে তাদের পরামর্শ কিন্তু এরা নিতে চায় না। এদের মধ্যে একটা অত্যন্ত আত্ম অহংকার থাকে, এবং এই আত্ম অহংকার বুঝতেই পারছেন, রবি থেকে 5th হাউস, তো রবির ওখানেও নক্ষত্রের যে অংশ আছে, মানে মঘা নক্ষত্রের যে ডিগ্রিটা আছে, মূল নক্ষত্রেরও সেই ডিগ্রিটাই আছে। তো রবির প্রচুর 5th হাউসের গুণাবলী এর মধ্যে চলে আসে, একটা হটি প্রাউডিনেস এবং একটা ইগো চলে আসে। ইগো ব্রেকডাউন এরা করতে পারে না সহজে, এবং সেটাকে, অন্যায়টাকে জাস্টিফাই করবার চেষ্টা করে, এবং তার জন্য অনেক বিপরীতধর্মী পথও এরা নিতে কিন্তু পেছপা হয় না। যে বৃক্ষ এর সাথে যুক্ত আছে, সালাইকা বৃক্ষ, যে বৃক্ষের কিন্তু হিলিং মেন্টালিটি আছে। আমি আগেই বলেছি এই নক্ষত্রে কিন্তু অন্যকে, একে যদি শান্তভাবে ব্যবহার করা যায়, অন্যের ক্ষেত্রে কিন্তু এরা অ্যাডভাইস অনেক সময় ভালো দেয়। অনেক সময় কথাটা এই কারণে বললাম, স্যাটার্নের পজিশন খুব ভালো থাকতে হবে। ধনুর ক্ষেত্রে 2nd এবং 3rd হাউসের লর্ড হচ্ছে স্যাটার্ন, এবং 3rd হাউস হচ্ছে, মনে রাখবেন, ধনু নিজে বৃহস্পতির মূল ত্রিকোণ, তার 3rd হাউস শনির মূল ত্রিকোণ। তো সেক্ষেত্রে স্যাটার্নের পোস্টিং যদি একটু বেটার না হয়, তাহলে কিন্তু অ্যাডভাইস সে দিলেও সেটা খুব কার্যকরী হবে না, বা আপনার ক্ষেত্রে খুব বেটার নয় সেটা। যে অ্যানিমেলের সাথে যুক্ত থাকে সে হচ্ছে কুকুর, ডগ। এবার কুকুরের কি প্রকৃতি আছে দেখুন। কুকুর একাধারে কিন্তু সতর্ক, একাধারে কিন্তু সে মানে তার মধ্যে এক ধরনের মানে পরিষ্কার ব্যাপার তার মধ্যে। সে তাকে বাড়িতে পুষছে বা পাড়াতে লোকজন পুষছে নর্মালি, তার মধ্যে কিন্তু দুরকম গুণই আছে। সে কিন্তু একাধারে ভিজিল, একাধারে মানে তার মধ্যে ডিফেন্সিভ জায়গাও আছে, আবার সে কিন্তু অফেন্সের জায়গাতেও কিন্তু তার রয়েছে। তো এই ডিফেন্স এবং অফেন্স দুটো গুণই প্রকাশ করছে এই নক্ষত্রের মধ্যে। অর্থাৎ একে যদি আপনি খুব সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে একে আপনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে। কিন্তু একে যদি আপনি কখনো রাগিয়ে দেন বা এর স্বভাবের বিরুদ্ধ, বা একে যদি অতিরিক্ত মানে সঠিক মূল্যমানের পথ দেখানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এ খুব একটা কার্যকরী আপনার জন্য হতে যাবে না, এটুকু খুব স্বাভাবিকভাবেই বলা যায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কুকুরের একটা বেসিক প্রকৃতি আছে, সে কিন্তু ফেইথফুল খুব। নর্মালি সে কখনো কোনো সোসাইটি যারা তাকে খাদ্য দেয় বা না দেয়, যে তাকে হার্ম না করে, তাকে কিন্তু এটা নর্মালি হার্ম করতে চায় না। হার্ম করলে কিন্তু সে মারাত্মক। তো সেই জায়গাটাও এর মধ্যে রয়েছে। সুতরাং এই নক্ষত্রের সাথে খুব কৌশলে, খুব খুব ডিপ্লোম্যাটিক্যালি, খুব স্ট্র্যাটেজিক্যালি মিশতে হয়, না হলে কিন্তু গন্ডগোল করে ফেলবে। এর যে যে পক্ষী এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে শকুন, ভালচার। তো শকুন কোথায় থাকে, কত উঁচুতে থাকে, নজর থাকে তার ভাগাড়ের দিকে সবসময়, নেগেটিভ নজর। শুধু নেগেটিভ বললে হবে না, নজরটা কিন্তু খুব খুব মারাত্মক থাকে। অত উপর থেকে সে কিন্তু দেখে নিতে পারে তার তার অনুযায়ী খাদ্য কোথায় রয়েছে। সুতরাং এই খাদ্য খুঁজে নেওয়ার জন্য সে কিন্তু অত উপর থেকে নিচে চলে আসে, এবং অপেক্ষাকৃত একটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সে থাকতে বসবাস করে। কিন্তু ওপর থেকে কিন্তু আপনি ঈশ্বর তাকে যেরকম বানিয়েছে সেটা আলাদা ব্যাপার। শকুনকে দেখবেন তার ও গা হাত পা কিন্তু খুব পরিষ্কার,
কিন্তু থাকে কিন্তু ভাঙাড়ের মধ্যে। দেখতে সৌন্দর্য সেটা তো মানুষে মানুষে দেখার উপরে ডিফারেন্স তৈরি হবে, কিন্তু পরিষ্কার, যেরকম বিড়াল দেখবেন অলওয়েজ নিজেকে পরিষ্কার রাখে, কিন্তু বিড়াল সব থেকে মানে ডার্টি কাজকর্মের সাথে যুক্ত থাকে, সব থেকে ডার্টি কাজকর্ম। হ্যাঁ, আমাকে দুজন লোক প্রশ্ন করেছে, এই প্রসঙ্গে আমার মনে পড়লো যে বাড়িতে কোন পশু রাখা বেটার। আমি কোনো কারোর পক্ষে বা বিপক্ষে নই, বাড়িতে যদি পশু রাখতে হয় তাহলে পশু রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে রাখতে হবে। মানে সেটা তাতে যাতে, অনেকেই আছে যারা নর্মালি পশুর সাথে একসাথে থাকে বা না থাকে, যদি একসাথে থাকার মতন অবস্থানই হতো তাহলে ঈশ্বর তাকে তার মতনই বানাতো। না তো আমরা পশুদের সাথে থাকার জন্য অ্যাকচুয়ালি মানে হ্যাবিটেন্ট, না ওরা আমাদের সাথে থাকার জন্য। আমরা সবাই ডিফারেন্ট, সেই জন্য আমাদের ঈশ্বর ডিফারেন্স করেছে। এবার আমরা কি বাড়িতে গাছ লাগাচ্ছি না? গাছও তো ডিফারেন্ট। আমরা কি বাড়িতে কোনো, আমাদের পশু পাখি তো সমাজেরই অংশ, সমাজের সাথেই রয়েছে, কোনো রকম ক্ষতি করা তাদের কখনো যাবে না, কাউকে নয়, কারণ প্রত্যেকের একদম লাইফ সাইকেল অনুসারে প্রত্যেকের সমাজে কিছু কাজ রয়েছে, সুতরাং কারুকে অনিষ্ট করা যাবে না। কিন্তু তার মানে এটা নয় যে তাকে আপনি মানে একটি বিছানার ওপরে তুলে নিয়ে আসলেন, এটার কিন্তু বাস্তুগত কিছু নিষেধ আছে। শাস্ত্রে যেটা বলছে, বাড়িতে গরু ব্যতি রেখে কোনো পশুই পোষা যায় না, কোনো পশু পোষা যায় না বাড়িতে। আপনি সমস্ত পশুকে টেক কেয়ার করুন, তাদের আলাদা করে জায়গা করুন, তাদের খাদ্য দিন, তাদের সুরক্ষা দিন, তাদের একদম যত্ন করুন নিজের সন্তানের মতন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে গৃহপালিত যে কথাটা আছে, ডোমেস্টিক, এই কথাটার মধ্যে কিন্তু যিনি লিখেছেন তিনি কতটা চিন্তা করে লিখেছেন আমি জানি না, কিন্তু ডোমেস্টিক কথাটার মধ্যে কিন্তু অনেক রকম ডিফারেন্স আছে। ডোমেস্টিক অ্যানিমেল আমাদের শাস্ত্রে একমাত্র গরুকে বলা হয়েছে, নট ইভেন ছাগল, তাকেও বলা হয়নি। তো বাদবাকি সমস্ত অ্যানিমেলকেই আপনি পুষতে পারেন, কিন্তু সেটা দূরত্ব মেনটেন করে পোষাই উচিত। তার কারণ তিনি আপনার প্রকৃতিযুক্ত নন, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানুষের সব থেকে কাছাকাছি প্রকৃতিযুক্ত এবং মানুষের সব থেকে বেশি উপকারী যে প্রাণী যদি বলেন, সেটা সব থেকে কাছাকাছি। মুনি ঋষিরা নিজেরা পর্যবেক্ষণ করে দেখেছেন। আমি কিন্তু ডিকোড করছি শুধুমাত্র, ভাববেন না যে আমি কোনো পরামর্শ দিচ্ছি, আমার সে ক্ষমতাও নেই, জ্ঞানও নেই। তো সেখানে বলেছেন শুধু গরুকে অ্যালাউ করা যায়, এবং গরু মানে জার্সি গরু নয়, কিন্তু জার্সি হচ্ছে গরুর মতন দেখতে একটা প্রাণী, সে কিন্তু গরু নয়, মাথায় রাখবেন। গরু মানে দেশি গরু, যেটা আমাদের চারপাশে অনেক সময় দেখা যায়। এখন আমাদের শহরের আধিক্য হচ্ছে বলে তারা গ্রামের দিকে চলে যাচ্ছে মোস্টলি, সেই গরু আপনি রাখতে পারেন। এটা একদম স্পেসিফিক প্রশ্ন করেছিল, আমার উত্তরটা মাথায় আসলো তাই দিয়ে দিলাম ইমিডিয়েট। কিন্তু কোনো প্রাণীকে, নট ইভেন ছোট প্রাণী, তাকেও কিন্তু কখনো ক্ষতি করবেন না। আপনাকে তার সাপেক্ষে শক্তি বা বুদ্ধি অনেক দিয়েছে বলে আপনি তাকে কৌশলে হত্যা করবেন। বাড়িতে আমি অনেককে দেখেছি, বাড়িতে ইঁদুর হয়েছে তো ইঁদুর মারার বিষ দিয়ে দিল, এই করলো, এগুলো করবেন না। তাকে অন্যভাবে বিতরণ করার চেষ্টা করুন। কাউকে হত্যা করার অধিকার আপনাকে কেউ দেয়নি। তার মানে কি একটা বিষধর সাপ আসলে তাকে চেষ্টা করা যেতে পারে, প্রথমে সেটাকে যদি আটকানো যায়, খবর দেওয়া যেতে পারে, টেকনিক্যাল লোক আছে ধরে নিয়ে যাবে। এমনিতেই তো কমে আসছে সংখ্যা, আমাদের যে খাদ্য শৃঙ্খল যেটা আছে সেটা তো এমনিতেই খুব মানে অব্যবস্থার চূড়ান্ত শিকার। কোনো কোনো জিনিসের কোনো সাম্যতা নেই, অর্থাৎ ঈশ্বর যে সাম্য বানিয়ে দিয়েছিলেন সেই সাম্যটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সুতরাং সেটাকে আর কারোর ক্ষতি করে নষ্ট করবেন না। মানুষের বুদ্ধি এবং শক্তি খুব কম, কিন্তু বুদ্ধিটা অনেক বেশি। ওই জন্য হাতির লেজের শক্তিযুক্ত একটা মানুষ হাতির মাথায় উঠে হাতিকে চড়ায়। হাতি যদি ফু দেয় মানুষটা উড়ে যাবে, কিন্তু হাতি জানে না যে হাতিও কিন্তু তার নির্দেশে চলে। মানুষের বুদ্ধি খুব বেশি আছে, এই জন্য হাইয়েস্ট লেভেল অফ কনসেন্স তাকে বলা হয়। তো সেইটার অপপ্রয়োগ করবেন না কখনো। সবাইকে সম্মান করুন, সবাই এই পৃথিবীতে সমানভাবে বাঁচতে এসেছে, ঈশ্বর সৃষ্টি করেছে মানে তারও অধিকার আছে বেঁচে থাকার। এই নক্ষত্রের একটা স্পেসিফিক জায়গা রয়েছে, অত্যন্ত অবস্টিনেন্স, কিন্তু অবস্টিনেন্সটা সে চেপে রাখে, কিন্তু হঠকারী ব্যাপারটা চেপে রাখতে পারে না। খুব অগ্রপশ্চাৎ চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে।
নর্মালি এরা সুদর্শন হয়, হাইট ভালো হয়, দৃষ্টিশক্তি খুব প্রখর হয় এদের, নর্মালি খুব প্রখর হয় এরা। ভলচার বুঝতেই পারছেন। তো সেই হিসেবে নর্মালি এরা পোলাইট হয়, এরা মানুষকে চিট করে দেয়, কিন্তু অনেক সময় এদের মধ্যে একটা চিটিং মেন্টালিটি আছে। স্পেশালি শুক্র এবং বুধের যে নবাংশটা রয়েছে, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত যে নবাংশের বিস্তার আছে পরপর দুটো, সেখানে কিন্তু একটু চিটিং প্রবাবিলিটিটা বেশি আছে। এবং তার সাথে যেটা করে সেটা হচ্ছে অসম্ভব রকম ফল্ট ফাইন্ডার হয় এরা। অন্যের দোষ ধরা, যে কোনো সিস্টেমের একটা দোষ ধরা, সেটার যে কোনো অল্টারনেটিভ মডেলও দিতে পারবে সেটা কিন্তু নয়, সেই ক্ষমতাও সবসময় থাকে না। আমি আগেই বললাম, ভালো জায়গায় প্ল্যানেট না থাকলে, স্পেশালি স্যাটার্ন, সে দিতে পারে না। কিন্তু সেটা যে করতে পারে, সেটার খুঁতটা খুঁজেও বার করতে পারে, কারণ ওটাই ওর কাজ। ওর রুটে চলে যায় যে কোনো জিনিসের খুব সহজে, এবং রুটে গিয়ে তার একদম সমস্ত কিছু সে খুঁজে নেয়, খুঁজে নিয়ে তার সম্পর্কে, এবং এমন একটি অদ্ভুত ক্যারেক্টারদের মধ্যে থাকে যে তার চোখে নেগেটিভ জিনিসগুলোই পড়ে, এবং সেটাই সে সহজে আইডেন্টিফাই করতে পারে। তো বৃহস্পতি নক্ষত্রে থাকলে এদের মধ্যে ভীষণ ফল্ট ফাইন্ডিং মেন্টালিটি তৈরি হয়। আমি প্রচুর ছকে দেখেছি, প্রচুর। বিশেষ করে যদি বৃহস্পতি বকরি থাকে এই নক্ষত্রের, বুধ বা শুক্রের নবাংশে যদি থাকে, তাহলে কিন্তু এটা অবভিয়াসলি আমি বলছি ভীষণ বেশি পরিমাণে থাকে। হয়তো তারা বলেন না বাইরের কাউকে, কিন্তু তারা কিন্তু ওই তাকালে খারাপটাই দেখতে পায় চোখে, তাদের বা তাদের উল্টোভাবে বলা যায় খারাপটাই তাদের চোখে পড়ে প্রথমে। তো এইটা নক্ষত্রের সার্বিক প্রকৃতি। এই নক্ষত্রের পুরুষরা একটু বেশি ভালনারেবল হয় দেন মহিলা। তবে মহিলাদের মধ্যে কিন্তু একটু কর্কশ কলহপ্রবণ প্রকৃতি থাকে। বহু মানুষ প্রশ্ন করেছে এর সাথে কোনো পরমার্থিক যোগাযোগ আছে কিনা। পরমার্থিক যোগাযোগ সব কিছুর সাথেই আছে, কারণ সব কিছুই পরমার্থার অংশ। এই নক্ষত্রের মানুষেরা মোটামুটি 50-52 বছরের পরে স্পিরিচুয়াল লাইফের দিকে টার্ন নেয়। তার আগে কিন্তু টার্ন নিতে পারে না, কারণ তার আগে সে একাধিকবার জীবনে অন্যকেও ঠকানোর প্রবৃত্তি থাকে, যদি নাও থাকে নিজে কিন্তু বহুবার ঠকে। অর্থাৎ তার কিন্তু বেশ কিছু অর্থদণ্ড বা সামাজিক দণ্ড তাকে ভোগ করতে হয়। ভোগ করতে করতে একটা সময় সে বুঝতে পারে যে ঈশ্বরকে ধরা ছাড়া আর কোনো পথ নেই। সুতরাং শেষের দিকে সে ঈশ্বরের দিকে টার্ন নিয়ে নেয় সম্পূর্ণ ঐশ্বরিক পথে, কিন্তু কিছুটা কলহপ্রবণ হয় তার পর্যন্ত, খুব তর্কপ্রবণ, অল্টারকেশন প্রবৃত্তিযুক্ত হয়, এবং খুব খুব শার্প কথা বলে, আপনাকে পিয়ার্স করে দেবে, একদম ভেদ করে চলে যাবে আপনাকে, এরকম ধরনের কথাবার্তা এর মধ্যে থাকে। এটা সার্বিকভাবে বলে দিলাম এই নক্ষত্র সম্পর্কে। একটা ডেটারেন্স আছে এই নক্ষত্রের মধ্যে, একটা বাধা তৈরি করার জায়গা রয়েছে, কিন্তু সেটা কিন্তু মানে নিজেদের ক্ষেত্রেও মাথায় রাখবেন। যারা যারা এই নক্ষত্রের মধ্যে আছে, মিথ্যে কম বলবেন এবং চেষ্টা করবেন অন্যের যদি লাভও না হয় সেটাকে যেন ক্ষতির দিকে কনভার্সনটা না হয়। এবার আমি বুধের ক্ষেত্রে বলি, টাইমিংটাকে আপনাদের বলে দিই। কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে আগামী 10 তারিখ সকাল 5টা 52 মিনিটে বুধ ধনুরাশিতে প্রবেশ করবে, এবং এই রাশিতে থাকবে 29/12/2021, অর্থাৎ এই মাসেরই 29 তারিখ পর্যন্ত, সকাল 11টা 15 মিনিট পর্যন্ত, প্রায় 20 দিনের গোচর। এবং এই গোচরে কি ফল দেবে সেটা নিয়ে জাস্ট একটু বলে দিচ্ছি। বুধের প্রকৃতি কি বহুবার বলেছি, বুধ হচ্ছে কোঅর্ডিনেশনের প্ল্যানেট। যে কোনো জিনিসের কোঅর্ডিনেশন, আমাদের শরীর হোক, সামাজিক হোক, পরমার্থিক হোক, সমস্ত ক্ষেত্রে কোঅর্ডিনেশন এবং স্পিচ, এই দুটো বুধ কন্ট্রোল করে। বুধকে অনেক সময় বুদ্ধির সাথেও বলা হয়। বুধকে বুদ্ধির সাথে না বলে চালাকির সাথে বলতে পারেন, ক্লেভার বা কানিংয়ের সাথে। বুদ্ধি, ইন্টেলিজেন্স, সেটা কিন্তু টোটালি বিং কন্ট্রোলড বাই স্যাটার্ন। শনি সেটাকে কন্ট্রোল করে। বুধটা সামনের দিকের ফুলকির কাজটা করে, অর্থাৎ একটা থটকে মাথায় আনলো, এবার সেটার যে টোটাল ডেরিভেশনটা সেটা কিন্তু স্যাটার্নের ছাড়া হবে না। তবে হ্যাঁ, বুধ মানুষেরকে অনেক প্রেজেন্স অফ মাইন্ড দেয়, অনেক ক্লেভারি কানিং জাতীয় ক্যারেক্টার দেয়, যেটার দ্বারা সে টুইস্ট অ্যান্ড টার্ন করে বেরিয়ে যেতে পারে। অফকোর্স স্যাটার্নের পোস্টিংও ভালো থাকতে হবে, কিন্তু সে অনেকটা কায়দা কানুন করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই প্রবৃত্তিটা এই নক্ষত্র মানে বুধের মধ্যে অবশ্যই রয়েছে। বুধ যে কোনো প্রকার সেলস এবং পারচেজ, যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, স্পেশালি
যে কোনো সেল পারচেজের সাথে বুধ কিন্তু যুক্ত, সেটা গুডস হোক বা সার্ভিস হোক, হোয়াট এভার। অর্থাৎ কোঅর্ডিনেশন, একটা বস্তু বা কোনো একটা সেবা এখান থেকে ওখানে যাচ্ছে, একজনের থেকে আরেকজনের, সেটাও এক ধরনের সার্ভিস। আমরা যে পেপার পড়ছি সকালে উঠে, খবরগুলোকে এক জায়গায় একটা নাটশেলে এনে আমাদের একটা পেপারের মাধ্যমে দিচ্ছে। আমি এখানে কথা বলছি, আপনারা কিছুক্ষণ বাদে শুনতে পারবেন। তো এই শুনতে পাচ্ছেন, আমার ছবিটা যদি বন্ধও করে রাখেন, কথাটাই তো মেন ব্যাপার, কথাটা আপনারা শুনতে পাচ্ছেন। এটা কিন্তু বুধ। ভিজুয়ালাইজেশন যেটা হয় সেটার সাথে কিন্তু শুক্র যুক্ত থাকে। ভিজুয়ালাইজেশনের সাথে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, যদিও ছবি দেখলে ইম্প্যাক্টটা একটু বেশি হয়। আমরা যখন আগে খবরের কাগজ পড়তাম, একটা খবর পড়লে যতটা না ইম্প্যাক্ট হতো, একটা জিনিসকে চোখের সামনে যখন দেখছি সেটা কিন্তু ইম্প্যাক্ট বেশি হয়। শুক্র সবসময় মায়া তৈরি করে, ইলিউশন, সুতরাং তার ভিজুয়াল এফেক্ট সবসময় বেশি হবে হবে সেটাই শুক্রের কাজ। সেই জন্যই তো আপনাকে, এই পুরো সংসারটা মায়াবাদের উপর দাঁড়িয়ে রয়েছে, সুতরাং আপনাকে দৌড় করাবেই। সকালবেলা উঠে আমরা যে দৌড় শুরু করি রাত্রে ঘুমানো পর্যন্ত কিছু না কিছুর পেছনে, সেটা কে করাচ্ছে? আমরা প্রত্যেকেই জানি একটা সার্টেন টাইম বাদে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব এখান থেকে, আমরা কিছু নিয়ে যেতে পারবো না। তা সত্ত্বেও মানুষ কিন্তু দৌড়ে যাচ্ছে। যে মানুষ সর্বোচ্চ জ্ঞানী সেও দৌড়াচ্ছে। সর্বোচ্চ জ্ঞানী মানে আমি মেটেরিয়াল দিক থেকে বলছি, স্পিরিচুয়াল দিক থেকে নয়। স্পিরিচুয়াল লোক কখনো দৌড়ায় না, তার কোনো প্রয়োজনই নেই দৌড়ানোর। কিন্তু মেটেরিয়াল, আমরা তো সবাই অলমোস্ট মেটেরিয়াল মানুষ, আমরা কিন্তু কম বেশি সবাই দৌড়াচ্ছি। এই দৌড়টা কিন্তু টোটালটাই শুক্র কন্ট্রোল করে, রাহু কন্ট্রোল করে, মঙ্গল কন্ট্রোল করে, কিছুটা জুপিটারও কন্ট্রোল করে একটা বয়স পর্যন্ত। কিন্তু মোস্টলি শুক্র আপনাকে যে লোভটা তৈরি করবে, রিপুটা তৈরি করবে, আমি মাইনে পাবো, মাইনে পেলে আমার আমার প্রপার্টি হবে, আমি বাড়ি হবে, গাড়ি হবে, আমি বিয়ে থা করবো, সন্তান, এই যে রিপু আমাদের একটা একটা করে ভোগ বাড়ছে, এই ভোগগুলোকে বয়সকালে আমি বেটার জায়গায় থাকবো, আমি ভালোভাবে খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, দামি গাড়ি চড়বো, দামি প্রসাধনী ব্যবহার করব, দামি দামি জুয়েলারি ব্যবহার করব, দামি ড্রেস ব্যবহার করব। কে আপনাকে শেখাচ্ছে? যেগুলোর কোনোটাই কিন্তু ভেবে দেখুন অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন নেই, না হলেও আপনার জীবন চলে যাবে। কোনো প্রাণী দৌড়ায় না, আমি বহুবার বলেছিলাম, কোনো প্রাণী অন্তত মানে যাদের আমরা জন্তু জানোয়ার বলে খাটো করি, তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তারা দৌড়ে বেকার কাজে তারা সময় নষ্ট করে না। ওই জন্য ওদের প্রেশার নেই, সুগার নেই, কম্পারেটিভলি ওদের যদি মাপা হয় আমাদের থেকে অনেক কম, কারণ ওদের কোনো টেনশন নেই। ওরা প্রকৃতির সাথেই থাকে এবং একটা সময় হয় যখন ওরা মরে যায়। তো আমরা সারা জীবন দৌড়ঝাঁপ করে, এত ভাবুন, এত বড় বড় রাজা বাদশাহ এই পৃথিবীতে শাসন করে গেছে, তারা কি নিয়ে যেতে পেরেছে? কি নিয়ে যেতে, কিছু কি নিয়ে যেতে পেরেছে? আমরা একটা ছোট বাড়ি বা ছোট একটা গাড়ি, সেটাকেই ভাবছি কত কিছু। ভারতবর্ষ যত বড় দেশ, এত বড় দেশের একজন নৃপতি, রাজা, তার কথায় তিনি যা বলবেন তাই হবে। তিনি যখন মরে গেছেন, তিনি কি নিয়ে যেতে পেরেছেন? বা অ্যাকচুয়ালি কি ভোগ করলেন, তাকে যদি ডিফাইন করা যায়, যে আপনি যে এত বড় জায়গাটা নিয়ে করলেনটা কি? আপনি তো চারপাশ একবার ঘুরে আসতে পারবেন না সারা জীবনে। তো মানুষের আকাঙ্ক্ষাটাই, শুক্রই আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করে অ্যাকচুয়ালি, এবং সেটা ভিজুয়াল এফেক্টে বেশি হয়। এটা একটা নাটক যখন কানে শুনছেন, দেখবেন রেডিওতে নাটক হচ্ছে, আমি খুব খুব মানে আর্ট অ্যান্ড কালচারের প্রতি খুব ভালো নলেজ আছে এরকম মানুষ ছাড়া আমি খুব কম মানুষকে দেখেছি রেডিওতে নাটক খুব মন দিয়ে শোনে। আগে হয়তো যখন টিভি ছিল না তখন শুনতেন, কিন্তু বর্তমানে কিন্তু কম মানুষ শোনেন। যদিও এখন যারা উপস্থাপক তাদের কিন্তু গুণমান অনেক ভালো এবং অনেক সুন্দর করে তারা রিপ্রেজেন্ট করে, আমি শুনি বলেই বলছি আপনাকে, আপনাদের প্রত্যেককে। কিন্তু টিভিতে দেখুন তার থেকে অনেক নিম্নমানের হয়তো একটা নাটক হচ্ছে, কিন্তু সেটা মানুষ বসে দেখছে, ভিজুয়াল এফেক্ট। আমি কেন বলছি বুধ আর শুক্র একসাথে থাকবে, আমি পরের মানে পরের যে ভিডিওটা করবো এর ওপরে, সেখানে এই এফেক্টের উপরে কথা হবে আপনাদের সাথে। তো সেই হিসেবে আপনাদের একটা কথা বলি যে বুধ কি করে, বুধ আমাদের ইএনটির সাথে যুক্ত, যে কোনো কোঅর্ডিনেশন এবং নার্ভ আমাদের সাথে। আমরা এই চোখ, আমরা আমাদের থ্রোট দিয়ে আমাদের ভয়েস হচ্ছে, আমরা কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, অর্থাৎ আমরা রিলেট করছি উল্টো দিকের আরেকটি লোকের সাথে। এই রিলেশনটা কিন্তু বুধ করায় অত্যন্ত সুনিপুণভাবে। হ্যাঁ, বুধ যেটা করে দ্বিতীয় ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের সমস্ত রকম উপস্থিত বুদ্ধি, আগেই বললাম, প্রেজেন্স অফ মাইন্ড, আমাদের কোঅর্ডিনেশন,
আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনে, সেটা যে বাল্যকাল। বহুবার বলেছি, এক্ষেত্রে খুব গুরুত্ব আছে এই জিনিসটি বলার। সেটা হচ্ছে বাল্যকালকে কিন্তু বুধ অ্যাকচুয়ালি নির্দেশ করে। বাল্যকাল মানে 1 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত আমাদের যে সময় অ্যাকচুয়ালি পার্সোনালিটিটা ডেভেলপমেন্ট হয়, সে সময় বুধ গুরুত্বপূর্ণ একটা পাইভোটাল রোল কিন্তু প্লে করে। এবং এই রোলটা প্লে করার সময় আমাদের যে আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, লোয়ার মানে একদম যে আপার চাইল্ডহুড এবং তার সাথে অ্যাডোলেসেন্ট গ্রোথ, অর্থাৎ শুক্রের সাথে যে মেলবন্ধন, সেটা বুধের মাধ্যমেই ঘটে। তো বুধ এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, আমাদের মেমোরিকে, আমাদের যে ডেটা একদম ফাঁকা থাকে আমাদের মেমোরি, সেই জায়গাটাতে ভরতে সাহায্য করে বিভিন্ন তথ্য। তার সাথে যেটা করে সেটা হচ্ছে ব্রেইনকে নিয়ন্ত্রণ করে। আমাদের নার্ভাস সিস্টেমের যে কোঅর্ডিনেশন, পেরিফেরিয়াল পোর্শন কে দেখে না, মঙ্গল দেখে। ভিতরের দিকে পোর্শনে কে থাকে, স্যাটার্ন থাকে, বৃহস্পতি থাকে, চন্দ্র থাকে। কিন্তু বাইরের পোর্শন কিন্তু মঙ্গল থাকে। তো তার সাথে আমার মস্তিষ্ক কমান্ড দিচ্ছে হাতটাকে নাড়াতে, এরকমভাবে। তো হাতটা নাড়াচ্ছি, এই যে কমান্ডটা বহন করছে, এটা বুধ করছে। এই সময়ের বিকাশ ঘটে, খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বাচ্চা বয়সে বাচ্চার মতন করেই তাকে ট্রিটমেন্টটা করা উচিত, না হলে কিন্তু গন্ডগোল করিয়ে দেবে। বাচ্চাকে যদি খুব বেশি রকম মিসট্রিট করা হয়, বা ফিজিক্যাল কোনো রকম ব্যাপারটা তো অনেক দূরস্থ, ভয় দেখানো, বকা, এগুলো যদি খুব বেশি রকম করে চলে, তাহলে কিন্তু তার নার্ভাস সিস্টেমে গন্ডগোল হবে। কারণ তার যে নর্মাল ফ্লো অফ, যে তার তথ্যটা আদান প্রদান করার যে নর্মালসি, সেটাকে ড্যামেজ করে দেবে। তাকে বাইরে থেকে অতিরিক্ত প্রেশার, সেটা দরকারই নেই। অনেকে বলে বুধাদিত্য যোগ থাকলে হয়, কিছু কিছু আলাদা করে কিছু নেই। কোনো যোগে আলাদা করে কিছু ফল, সুফল কুফল সব রকম আছে। এটা খুব কমন যোগ, 100টা ছক দেখলে 80টা ছকেই পাওয়া যায়। তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। কিন্তু একটা জিনিস বারবার বলছি, বুধ কিন্তু রবির 2nd এবং 11th হাউসের লর্ড। তো 9th হাউসের 3rd হাউসের লর্ড হচ্ছে, মানে মঙ্গলের 3rd হাউস হচ্ছে বুধ। তো মঙ্গলের স্ট্রেংথ, মঙ্গলের স্ট্যামিনা, মঙ্গলের ভিগিয়র, মঙ্গলের মূল ত্রিকোণ, সেটা কিন্তু বুধের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। তো রাজার প্রোক্লামেশন, রাজা যেটা বলবে, রাজা তো নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে না, তার বলার জন্য অনেক লোক রাখা আছে। সেই প্রধান লোকটি হচ্ছে বুধ, যে তার বার্তাবাহক, ইনফরমেশন মিনিস্টার তার বলা যায়। তো সেই বার্তাবাহক তিনি বলে দেবেন এটা করা দরকার, এটা এখানে যেতে হবে। বার্তা মানে ইনফরমেশন দিচ্ছে, তার মানে তথ্য এখান থেকে ওখানে আদান প্রদান হচ্ছে। তো বুধ এখানে খুব পাইভোটাল রোল প্লে করে। বুধ যখন ধনুরাশির মধ্যে দিয়ে পাস করবে, তখন কি হবে দেখুন। বৃহস্পতি এবং বুধের মধ্যে অদ্ভুত সম্পর্ক আছে, একে অপরের সমসপ্তমে থাকে। বা নিজেরা, মানে বুধ নিজেদের, মানে মিথুন থেকে কন্যা, চতুর্থ দশম কম্বিনেশন। বৃহস্পতির ধনু থেকে মীন, চতুর্থ দশম কম্বিনেশন। আবার বুধ বৃহস্পতি আইদার সপ্তম, চতুর্থ, দশম কম্বিনেশনে থাকে, এর বাইরে কিন্তু থাকতে পারবে না। তার মানে একে অপরের সবসময় কেন্দ্রে অবস্থান করছে। কোনো প্ল্যানেট যখন কোনো প্ল্যানেটের মানে ন্যাচারাল তার পোস্টিং হচ্ছে কেন্দ্রে, তার মানে বুঝতে পারবেন যে সেই প্ল্যানেটের কিন্তু কর্মভাবকে সে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ বুধের যে কর্মভাব, মনে রাখবেন বুধের কর্মভাব বলছি, কিন্তু বুধের যে কর্মভাব সেটা নিয়ন্ত্রিত হবে জুপিটারের দ্বারা। জুপিটারের যে কর্মভাব সেটা নিয়ন্ত্রিত হবে কিছুটা বুধের দ্বারা, পুরোটা বুধের দ্বারা নয়। কারণ জুপিটারকে কন্ট্রোল করার মতন পুরোপুরি শক্তি তো বুধের নয়। বুধ ইজ এ টাইনি প্ল্যানেট। তো জুপিটারের ঘরে যখন বুধ প্রবেশ করবে, অনেকেই বলবে বুধ তার অ্যান্টি প্ল্যানেট, ঠিক নয়, শত্রু মিত্র, এসব শত্রু মিত্র বলে কিছু হয় না। কেউ কারোর শত্রু মিত্র নয়, কেউ কারোর সাথে মারপিট করছে না। প্রত্যেকের নেচারগত একটা ডিফারেন্স আছে। বুধ কিন্তু অ্যাকচুয়ালি গরম প্ল্যানেট, এবং বুধের গরমটা কীরকম আপনাদের আগেও একবার বলেছি, যে বুধের একদিন 1 বছরের থেকে বেশি সময়ে ঘটে। অর্থাৎ বুধ মোটামুটি সূর্যের চারিদিকে যতদিনে ঘোরে, নিজের অক্ষের ওপর তার থেকে বেশি সময় ঘোরে। তার ফলে বুধের যে অংশটা সূর্যের দিকে থাকে, সেই অংশটা কার্যত পুড়ে যায় একদম। এবং উল্টো দিকের টেম্পারেচার খুব লো থাকে। তার দরুন কি হয়, বুধের মধ্যে একটা ডুয়ালিটি কাজ করে। বহু লোক দেখবেন মিথুন রাশিকে ডুয়াল রাশি বলে, বা কন্যা রাশিকে বলে, অনেক সময় বলে।
বিশেষ করে মিথুনকে তো অবশ্যই বলে, কারণ মিথুন অনেকবার বলেছি বুধের সব থেকে অ্যাক্টিভ রুম হচ্ছে মিথুন। তো সেটা এই কারণেই বলে কারণ টেম্পারেচারের বিশাল ডিফারেন্স আছে একটা শরীরের মধ্যে। আমার শরীরের যদি বুকের দিকটা খুব ঠান্ডা, পিঠের দিকটা খুব গরম হয়, তো অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা অ্যাবারেশন তৈরি করবে কিনা, তো বুধের ক্ষেত্রে এটা অ্যাবারেশন তৈরি করে। এবং বুধের মধ্যে যে রেস্টলেসনেসটা আছে সেটা কিন্তু এই অ্যাবারেশন থেকেই অ্যাকচুয়ালি তৈরি হয়। বুধকে বালক গ্রহ বলা হয় এই জন্য কারণ বুধ খুব মুড সুইঙ্গিং প্ল্যানেট। সব থেকে বেশি মুড সুইঙ্গিং প্ল্যানেট হচ্ছে শুক্র, তারপরে কিন্তু বুধের স্থান। বাচ্চারা দেখবেন হঠাৎই ভালো আছে, খানিকক্ষণ বাদে খারাপ হলো, রেগে গেল, আবার খানিকক্ষণ 10 মিনিট বাদে ভুলে গেল। খুব দ্রুত ট্রান্সফরমেশনটা খুব দ্রুত হয় বুধের ক্ষেত্রে। তো এক্ষেত্রে বুধ যখন বৃহস্পতির ঘর দিয়ে যাবে, যারা ধরুন অনেক দিন ধরে কোনো রিসার্চ রিলেটেড কাজকর্ম করবার চেষ্টা করছেন বা শুরু করবার কথা ভাবছেন, তারা এই সময় কিন্তু স্টার্ট করতে পারেন। নতুন কিছু শুরু করবার ক্ষেত্রে এটি কিন্তু খুব আদর্শ সময়। যদিও দ্বাদশে মঙ্গল থাকলেও নর্মালসি হিসাবেও খুব একটা খারাপ ফল দেবে না, কারণ রবিও কিছুদিনের মধ্যে এই ঘরে প্রবেশ করবে, বুধের পেছনেই থাকবে রবি। তো খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না এক্ষেত্রে, খুব ভালো নতুন কিছু শুরু করবার ক্ষেত্রে দেবে। বিশেষ করে 3°20' ক্রস করে যাওয়ার পরে, মেষ রাশির নবাংশ ক্রস করে যাওয়ার পরে যদি শুরু করেন এই জাতীয় কাজ, তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল দেবে আপনাকে, অনেকটাই বেটার ফল দেবে। নতুন কিছু ব্যবসা, নতুন কিছু ভেঞ্চার, নতুন কোনো ধরুন পড়াশোনা রিলেটেড, হায়ার স্টাডি, কোনো এডুকেশন, যা কিছু শুরু করুন অত্যন্ত ভালো ফল দেবে এখানে বুধ। বিশেষ করে এমন কিছু ব্যবসা যার মধ্যে নতুনত্বের ছোঁয়া আছে, অর্থাৎ যেটা আগে খুব কম লোক করেছে বা কোনো লোক করেই নি, এরকম কোনো যদি ব্যবসা হয়, সেটা সেল হোক, সার্ভিস হোক, হ্যাঁ, যেরকমই হোক না কেন, সেটা কিন্তু খুব ভালো ফল দেবে। সেটা যদি কোনো শিক্ষামূলক ব্যবস্থা থাকে, এমন কোনো একটা অ্যাপ ডেভেলপ করলেন, এমন কিছু যেটা এডুকেশন সিস্টেমটাকে অনেক বেটার করলো, বা এখন অনলাইনে পড়াশোনা হচ্ছে, কোনো কম ডেটা খরচা করে বাচ্চাদের গ্রাম লেভেলে যাদের ইকোনমিক অ্যাফোর্ডেবিলিটি অনেকটা কম আছে, তারা অনেক কম পয়সায় সেই ডেটা লাভ করতে পারলো এরকম জায়গায়। অর্থাৎ সেখানে ইনফরমেশন পাঠানো যাচ্ছে, সেখানে তার সাথে এডুকেশন যুক্ত আছে এবং সেটা লং টার্মে এফেক্ট দেবে। তো এই এফেক্টটা কিন্তু এইখানে খুব বেটার দেবে। কনসেন্ট্রেটেড স্টাডির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আছে, ভীষণই ভালো সময় আছে। একটাই যেটা নেগেটিভ আছে সেটা কিন্তু এইখানে কোঅর্ডিনেশনটা একটু স্লো করতে করতে যাবে। বুধ যত অ্যাডভান্স করবে, কোঅর্ডিনেশন কিন্তু তত স্লো হতে হতে যাবে। আমি দেখেছি যে লাস্টের দিকে, লাস্টের 6-7 দিন কিন্তু বুধের গতি অলমোস্ট 1 ডিগ্রি থেকে একটু কমে যাবে শেষের দিকে, কারণ বুধ তো পরের ঘরে গিয়ে বকরি হবে, তো সেই হিসাবে তার গতিটা কমতেই হবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রথম 12-13 দিন বেটার দেবে, তারপরে কিন্তু আস্তে আস্তে একটু স্লো হবে এবং কোঅর্ডিনেশন একটু স্লো করবে। ততদিন পর্যন্ত কাজটা করে নিন, স্পেশালি ডেটা কালেক্ট করা, পরবর্তীকালে সেগুলো পড়বেন, হায়ার স্টাডির জন্য খুব ভালো। এই ফেজে যদি কোনো এক্সাম পড়ে, সেই এক্সাম কিন্তু একদম উইদাউট এনি ডাউট এক্সাম ভালো হবে, আপনারা ভালোভাবে সেটাকে পার্টিসিপেট করতে পারবেন, ফল পাবেন। বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই বুধ অনেকটা কোঅর্ডিনেশন তৈরি করে দেবে, স্পেশালি যখন শুক্রের নক্ষত্রে থাকবে তখন কিন্তু অনেকটাই ও কোঅর্ডিনেশন তৈরি করতে থাকবে। অর্থাৎ প্রথম মোটামুটি 7-8 দিনের পর থেকে খুব ভালো ফল দেবে, 17-18 তারিখের পর থেকে। মঙ্গল আস্তে আস্তে ডিস্টেন্স বাড়াতে থাকবে কেতুর থেকে, সুতরাং আপনি কিন্তু আনডাউটেডলি বেটার ফল পেতে থাকবেন। এই বুধ কিন্তু খুবই বেটার ফল প্রদানকারী। এখানে একটাই শুধু নেগেটিভ জায়গা বললাম, সেটা হচ্ছে পরের দিকে একটু কোঅর্ডিনেশনটাকে স্লো করবে এবং কথাবার্তার উপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন, যেহেতু মঙ্গল বুধের দ্বাদশে বসে রয়েছে এবং সে পূর্ণ গতিতে ধনুরাশির দিকে এগোচ্ছে এবং কেতু যুক্ত হয়ে আছে, এবং বুধ থেকে 6th হাউসে কেতু বসে রয়েছে, রাহু বসে রয়েছে এবং দ্বাদশে কেতু বসে রয়েছে। সুতরাং এটা কিন্তু একটু নেগেটিভ আছে, বুধের যে চরিত্র তার সাপেক্ষে একটু নেগেটিভ আছে। কন্যা থেকে, কন্যার ঘর থেকে, বুধের নিজের ঘর থেকে, এটা কিন্তু বুধের 4th পজিশন, সেই পজিশনে বুধ কিন্তু ন্যাচারাল কারকতা যুক্ত ঘর।
সুতরাং সেক্ষেত্রে বুধ এখানে ভীষণ ভালো ফল দেবে। অনেক দিনের টাকা পয়সা আটকে থাকা যদি কোনো সিস্টেম থাকে, হঠাৎ করে কিন্তু সেটা পেয়ে যাওয়ার একটা যোগ আছে। শুক্রও সেক্ষেত্রে ভালো ফল দেবে 8 তারিখ থেকে, এবং বুধও কিন্তু খুব ভালো ফল দেবে। দুজনের কম্বাইন্ড ফল এখানে ভালো থাকবে। একটাই জিনিস আমি গতকাল আহ, গতকাল বা 3-4 দিন আগের কোনো অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমার অ্যাকচুয়াল খেয়াল নেই, সেটা হচ্ছে এই সময় এই পার্টিকুলার টাইমটাতে যেটা হতে পারে সেটা হচ্ছে কোঅর্ডিনেশনটা একটু ডেফার্ড করতে পারে পরের দিকে গিয়ে। জানুয়ারি মাসের মোটামুটি 4-5 তারিখ বা ডিসেম্বরের একদম ফ্যাগ এন্ড থেকে ফেব্রুয়ারি মাসের মোটামুটি 12-15 তারিখ পর্যন্ত কোথাও কোথাও পৃথিবীর একটা পার্শিয়াল লকডাউন বা সেমি লকডাউন বা নাইট কারফিউ এই জাতীয় কিছু একটা সমস্যা হতে পারে কিছু দিনের জন্য, খুব সামান্য দিন। সেটা নিয়ে ভয় পাওয়ার মতন কোনো সমস্যা নেই, কারণ বড় প্ল্যানেটের কোনো এফেক্ট নেই, তো ছোট প্ল্যানেটেরই ইফেক্ট আছে মুখ্যত। তো সেই হিসাবে ভয় পাবেন না দয়া করে, কিন্তু একটু হতে পারে, একটু মানুষকে বেশি সচেতন রাখার জন্য হয়তো করতে পারে। এইটাই একটা নেগেটিভ জায়গা আছে, এছাড়া কিন্তু আর এস সাচ কিছু নেই। বুধ রিলেটেড কোনো নেগেটিভিটি কিছু নেই, খুব ভালো ফল দেবে এখানে। রবির ঘর থেকে 5th হাউসে থাকবে, অত্যন্ত বেটার ফল দেবে এখানে বুধ। এবং ব্যবসা বাণিজ্য যেটাই বলুন না কেন, সর্বক্ষেত্রে কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট ফল দেবে। প্রথম মানে এই 20 দিনের গোচরের প্রথম 12-13 দিন কিন্তু সর্বোৎকৃষ্ট ফল দেবে। আমি মকর লগ্ন সম্পর্কে বলে দেবো এখানে একটুখানি, বলেছিলাম 2-3টে বলবো। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু 9th হাউসের লর্ড বুধ, সে কিন্তু বসে আছে অ্যাকচুয়ালি 12th হাউসে। তো এই সময় আপনারা যেটা চেষ্টা করবেন, যেহেতু আপনাদের সময়টা আস্তে আস্তে ঠিক হচ্ছে, যত আরও দিন যাবে আরও ঠিক হবে, বেটার হবে, আপনারা চেষ্টা করবেন যে কিছুটা স্পিরিচুয়াল দিকে নিজের মনকে নিয়ে যাওয়া এবং মেটেরিয়াল জিনিসগুলোকে নিয়ে চিন্তা না করা। যদিও যে সকল ব্যক্তিগণ মনে করুন রাহুর দশা, কেতুর দশা, শুক্রের দশা, বুধের দশা শেষের দিকে, বিশেষ করে লাস্ট 3 বছরের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মেটেরিয়াল পথ থেকে সরানোটা খুব টাফ ব্যাপার। আমি তবুও অনুরোধ করব আপনারা দয়া করে থাকবেন এবং পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের কিন্তু স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দেবেন। যদি আপনি মানে নেগেটিভ দশায় থাকেন, এই দশাগুলো যেগুলো বলেছি সেগুলো কিন্তু আপনার বয়স যদি 45-এর মধ্যে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটুখানি ইম্পর্টেন্স পে করার মতো জায়গা রয়েছে। এবং নিজের বন্ধন থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন, নিজেকে কনফাইন্ড রাখবেন না, কারণ বুধ আপনার লগ্নে গিয়ে আবার বকরি হয়ে যাবে, তো আপনার মধ্যে একটা কনফাইনমেন্ট আবার কিন্তু কিছু দিনের জন্য তৈরি করবে। তো এই কনফাইন্ড জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করুন এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। বিশেষ করে হাঁটা চলার ক্ষেত্রে নজর রাখবেন। একদম পায়ের নিচের অংশে, পায়ের হাঁটু থেকে পায়ের একদম ফিট পর্যন্ত অংশে কিন্তু কোথাও চোট আঘাত লাগার যোগ আছে এই সময়। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10th হাউস, মানে একদম বুধের এখানে যেখানে গোচর হবে। কেন বলছি মীন লগ্নের ক্ষেত্রে 10th হাউস? কারণ বৃহস্পতি নিজে মীন লগ্নের সাপেক্ষে বর্তমানে একদম অ্যারিথমেটিক্যালি দ্বাদশে বসে রয়েছে, পূর্ণ গতিতে রয়েছে। আমি বারবার বলেছি দ্বাদশ ঘরে বসে থাকলেও কিন্তু নেগেটিভ ফল খুব একটা বেশি দেবে না, কারণ উচ্চ গতিতে রয়েছে। গ্রহের গতি যদি স্লো থাকে তাহলে হতো, মানে গ্রহের গতি যদি এরকম থাকতো কমছে আস্তে আস্তে, তাহলে নেগেটিভ ফলটা দিত। যেহেতু বাড়ছে প্রত্যেক দিন, নেগেটিভ ফলটা মিনকে দেবে না, দিলেও খুব সামান্য, খারাপ দশায় থাকলেও। বুধ কিন্তু এদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে একটা। বাইরে থেকে চাকরির যোগে সময় আগামী 20 দিনের মধ্যে প্রবল সম্ভাবনা আছে। ইভেন দেশের মধ্যেও আপনার চাকরির যোগ আছে। যদি কোনো যোগ আসে অবশ্যই সেটাকে গ্র্যাব করবেন, একটু দেখে নেবেন অবস্থা, মানে কোম্পানি বা সেরকম সরকারি কাজ হলে সেটা একটু দেখে নিয়ে সেখানে জয়েন করতে পারেন। খুব ভালো সুযোগ হবে এবং সুযোগ কিন্তু আসবেই, এটা নিঃসন্দেহে বলা যায়, সুযোগ আপনাকে দেবেই। এটা কিন্তু অবশ্যই ক্যাচ করবেন। আর 2 নম্বর হচ্ছে বিবাহের ক্ষেত্রেও খুব ভালো যোগ আসতে পারে, বাট বিবাহটা করবেন ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে, এখন করবেন না। লাস্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে অনেকবার বলেছি যে দীর্ঘদিন এখানে একটা স্ট্যাগনেশন পিরিয়ড চলছে। এই স্ট্যাগনেশন পিরিয়ডটা থেকে প্রায় 2 বছর ধরে, 19-এর প্রায়
অক্টোবর নভেম্বর পর থেকে এখানে একটা অলমোস্ট একটা স্টেটাস কুয়ো হয়ে গেছে। এই স্টেটাস কুয়ো থেকে কিন্তু এই বুধ আপনাকে অনেকটা বের করতে সাহায্য করবে। আপনি হয়তো ভাববেন যে 6th হাউসে বসে রয়েছে, যারা লগ্ন দেখে ছক দেখেন আর কি, তাদের ক্ষেত্রে বুধ কিভাবে কাজ করবে, যখন করবে তখন বুঝতে পারবেন নিজেরা। আরও স্পেশালি কেতুর নক্ষত্রটা ক্রস করে গেলে, কেতু যেহেতু 5th হাউসে রয়েছে, তো 5th হাউসে বসে থাকার নক্ষত্রকে ক্রস করে গেলে কিন্তু আরও বেটার ফল দেবে। মানে মোটামুটি 16-17 তারিখের পর থেকে চাকরির যোগ আসতে পারে। নতুন কোনো কাজ আটকে থাকলে সেই কাজ এই সময় ফুলফিলড হতে পারে অনেক দিন। স্পেশালি যেটা টাকা পয়সা রিলেটেড নয়, কিন্তু অন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ, কোনো ইনফরমেশন কারোর কাছে মিস ইন্টারপ্রেট হয়েছে, সেটা নতুন করে যদি পাঠানো হয়, সেটা কিন্তু অবশ্যই এই সময় কার্যকরী ভূমিকা নেবে। তা আপনারা এই সময়টাকে গ্র্যাব করুন। শুধু চেষ্টা করবেন যেন কোনোভাবে ব্লাড সুগার জাতীয় কোনো সমস্যা না থাকে, আর ঠান্ডা মানে লাংসে যেন ঠান্ডা না লাগে। এই বুধ কিন্তু প্রচুর জল ধরে নেবে। বুধ ঠান্ডা বুধ অ্যাকচুয়ালি গরম প্ল্যানেট। গরম প্ল্যানেট যদি জল ধরে নেয়, সে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগানোর প্রবণতা তৈরি করে, পিত্তমূলক রোগ দেয়। মঙ্গল এবং বুধ পিত্তের রোগ দেয় অ্যাকচুয়ালি। তো ঠান্ডা লাগানো থেকে একটু সাবধানে থাকবেন, যেহেতু ফ্লাকচুয়েশন হচ্ছে এবং জলও ঠান্ডা হবে। শুক্র রয়েছে, জলীয় ঠান্ডা হবে। তার ফলে একটু নিজেকে প্রোটেক্ট রাখবেন এই দুটো অংশ থেকে। আর অ্যাজ এ হোল যে প্রেডিকশন বললাম, তার বাইরে কিন্তু খুব একটা ফল দেবে না। বুধ এখানে অত্যন্ত ভালো ফল দেবে 20 দিন। আপনারা নিজেরাও বুঝতে পারবেন, মঙ্গল যদি আরেকটু আগে বেরিয়ে যেত, একদম ইমাজিনেটিভ কথা বলছি, তাহলে আরও বেটার ফল দিত। মঙ্গল কিছুটা জায়গাকে ডিসরাপশান করবে ফর দ্য টাইম বিং। প্রথম 10 দিন অলরেডি মঙ্গল ঢুকে গেছে, এখন কেতুর কাছাকাছি যাচ্ছে। তো কেতু থেকে মোটামুটি 6 ডিগ্রির মতন ডিফারেন্স। আমি যে তারিখটা বলেছি 22 তারিখ, 22শে ডিসেম্বর, তারপর থেকে কিন্তু আরও বেটার ফল দেওয়া ও স্টার্ট করবে। তো প্রত্যেকেই সময়টা উপভোগ করুন এবং এই সময়টা যাতে মানে কার্যকরী হয় সেদিকে খেয়াল রাখুন। ভালো থাকবেন প্রত্যেকে, আলাদা টেনশনের কিছু নেই, শুধু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। নমস্কার।